বহুল প্রতীক্ষার পরে সুপারস্টার সূর্যা এবং মমিতা বাইজু অভিনীত বিশ্বনাথ অ্যান্ড সন্স মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। কাহিনীটার শুরু হয় বিশ্বনাথ নামের একজনের থেকে। বিশ্বনাথ দেশের সবচেয়ে বড় বিজনেসম্যানদের মধ্যে একজন। এনার কাছে টাকা পয়সার কোনো কমতি নেই। এত টাকা পয়সা থাকার পরেও ওনার একটা আলাদা প্যাশন আছে, আর সেটা হচ্ছে শুটিং। এ কারণেই বিশ্বনাথ ভারতের পক্ষ থেকে অলিম্পিকে শুটিংয়ে অংশগ্রহণ করতে চায়, কিন্তু কেন জানি কেউই চাইছিল না যে বিশ্বনাথ এই কম্পিটিশনটা জিতে যাক। এই জন্য কম্পিটিশনের ঠিক আগ মুহূর্তেই ওর বন্দুকটা নষ্ট করে দেওয়া হয়। কম্পিটিশন শুরু হতে আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি। বিশ্বনাথ যখন দেখতে পায় যে তার বন্দুকটা এমন হয়ে গেছে, তখন সে বুঝে উঠতে পারছিল না যে তার কী করা উচিত। তখন ছোটবেলা তোর বাবার বলে যে একটা কথা মনে পড়ে যায় বিশ্বনাথের। তার বাবা তখন তাকে বলেছিল, আমাদের কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে সাথে সাথে সেটাকে ফেলে দেওয়া উচিত নয়, সেটাকে প্রথমে ঠিক করা উচিত এবং দেখা উচিত যে সেটা দিয়ে কাজ হয় কিনা। বাবার ওই কথাটা মনে করে বিশ্বনাথ নিজেই তার বন্দুকটা ঠিক করে ফেলে। তারপর কম্পিটিশনে যোগ দিয়ে ভারতের জন্য সে গোল্ড মেডেলও জিতে নেয়। নিজের ছেলেকে অলিম্পিকে গোল্ড মেডেল জিততে দেখে ওর মায়ের খুশি যেন আর ধরছিলই না। কারণ বিশ্বনাথের বাবা তার ছোটবেলাতেই মারা গিয়েছিল। ওকে লালন পালন করে বড় করেছিল তার মাই। ওর বাবা বড় মাপের একজন বিজনেসম্যান ছিল, এজন্য ওদের টাকা পয়সার কোনো কমতি ছিল না। কিন্তু জীবনে কিভাবে ভালো মানুষ হতে হয় সেটা ওর মাই ওকে শিখিয়েছিল। কিন্তু ওর মায়ের মনে একটা দুঃখ ছিল। বিশ্বনাথের বয়স প্রায় 40 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সে বিয়ে করেনি, আর তাদের বংশের কোনো ওয়ারিশও এখন পর্যন্ত পয়দা হয়নি। ওর মা বিশ্বনাথকে বারবারই এটা বোঝানোর চেষ্টা করতে থাকে যে আমার জন্য হলেও তুই একটা বিয়ে করে নে বাবা। কিন্তু প্রত্যেকবারই বিশ্বনাথ ওর মায়ের কথাটা বাদ দিয়ে দেয় আর বলতে থাকে, বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই। বিশ্বনাথের মায়ের শুধু একটা ইচ্ছে ছিল যে শেষ বয়সে হলেও যেন সে নিজের নাতিকে কোলে তুলে খেলা করতে পারে। তিনি মনে করতেন যদি তার ছেলে বিয়ে করে নেয় এবং তার নাতি হয় তাহলে তার জীবনটা একদম পূর্ণ হয়ে যাবে। কিন্তু বিশ্বনাথ বিয়ের জন্য একদমই তৈরি ছিল না। এর মধ্যেই ওর মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করার পরে জানা যায় ওনার হার্টের সমস্যা বেড়ে গেছে। ডাক্তাররাও তো এটা মনে করছিল যে এভাবেই যদি উনি স্ট্রেস নিতে থাকেন তাহলে ওনার অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে যাবে। এজন্য ডাক্তাররা ওনার সার্জারি করার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু তারা এটাও বুঝতে পারছিল যে সার্জারি হওয়ার পরে ওনার মস্তিষ্কের শান্তিটা খুবই জরুরি। তখন ডাক্তাররা ওনাকে জিজ্ঞেস করেই বসে, আপনি এত চিন্তা কেন করেন? তখন মা ডাক্তারদেরকে জানায়, আমার শুধু একটাই আশা যে আমার ছেলেটা বিয়ে করে নিক। এরপর ডাক্তাররা গিয়ে বিশ্বনাথকে বলে, ওনার সার্জারি তো আমরা করে দেবো, এটা ঠিক আছে, কিন্তু তারপরে উনি যে রিকভার করবে এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করবে। ওনাকে কোনো রকমের কোনো স্ট্রেসই দেওয়া যাবে না। এমনকি ডাক্তাররা তার পরিচিত একটা মেয়ের সম্পর্কেও বলে দেয় বিশ্বনাথকে। সেই মেয়েটা বিদেশে থাকতো এবং সেও একজন ডাক্তার। তিনি মনে করছিলেন যে এদের দুজনের জুটিটা ভালোই মিলবে। তখন বিশ্বনাথ এটা চিন্তা করতে থাকে যে মায়ের খুশির জন্য হলেও একবার চেষ্টা করে দেখাই যায়। এরপর বিশ্বনাথ ওই মেয়েটার সাথে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে ওদের মধ্যকার ভালো বন্ডিং হতে থাকে। দুজনে একে অপরের সাথে অ্যাটাচ হতে থাকে। মেয়েটা যেহেতু বিদেশে থাকতো এই জন্য হরহামেশাই বিশ্বনাথ ওর সাথে দেখা করার জন্য বিদেশে যেত। এইভাবে দেখতে দেখতেই কয়েকটি বছর পার হয়ে যায়। এমন একদিন হঠাৎ করেই মিডিয়াতে ব্যাপারটা ছড়িয়ে পড়ে যে বিশ্বনাথ বিদেশ থেকে ফিরছে। তারা এটাও মনে করছিল যে ওই মেয়েটাকে হয়তোবা বিশ্বনাথ বিয়ে করে নিয়েছে আর তাকে নিয়েই হয়তোবা দেশে ফিরছে। কিন্তু বিশ্বনাথ যখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আসে তখন সবারই তো হুঁশ উড়ে যায়। কারণ ওর কাছে বিয়ের কোনো সামগ্রী বা কোনো বই ছিল না। তার কাছে ছিল ছোট্ট একটা বাচ্চা। আশেপাশের সবাই তো হয়রান হয়ে শুধু বিশ্বনাথ এবং সেই বাচ্চাটিকেই দেখছিল। বিশ্বনাথের হাতে থাকা সেই বাচ্চাটি আসলে কার, এই প্রশ্নটা সবার মনেই ঘুরপাক খাচ্ছিল। মিডিয়ার সবাই তোকে প্রশ্ন করতে থাকে যে বাচ্চাটা কার। তখন বিশ্বনাথ বলে, এটা আমার বাচ্চা। তারপরে ওর বউয়ের সম্পর্কে যখন সবাই জিজ্ঞাসা করে তখন বিশ্বনাথ বলে, এর কোনো মা নেই, আমি এই বাচ্চাটা ওর মাকে ভাড়া নিয়ে বানিয়েছিলাম, মানে সারোগেটেড মাদার। এখন কেউ এটা বলতে পারবে না যে আমার পরিবারের কোনো ওয়ারিশ নেই। এই কথাটা শোনার পরে অবশ্য বিশ্বনাথের মায়ের অনেক বড় মাপের একটা শক লাগে। তিনি তখন বিশ্বনাথকে বলতে থাকেন, তুই এটা কি করে ফেললি বাবা? আমি তো ভেবেছিলাম যে তুই হয়তোবা বিয়ে করে নিবি আর সেই বইয়ের মাধ্যমেই আমাকে একটা নাতি উপহার দিবি, কিন্তু তুই এটা কি করলি? তুই কিনা ভাড়া করা মাকে দিয়ে বাচ্চাটাকে পয়দা করিয়েছিস।
এটা তো আমি কখনো চাইনি। এই ব্যাপারটাতে বিশ্বনাথের মা একদমই খুশি হতে পারেনি। তিনি খুবই রাগান্বিত ছিলেন। কিন্তু যখন ওই বাচ্চাটার চেহারা দেখতে পায় তখন ওনার রাগ যেন সব একদম হাওয়া হয়ে যায়। ওনার দিলের মধ্যে আলাদা একটা খুশি অনুভূত হতে থাকে, কারণ ইনি এত বছর ধরে নিজের ওয়ারিশকে পাওয়ার আশা করছিলেন, আর সেই ওয়ারিশটা এখন তার চোখের সামনেই। যদিও তার ছেলে বিশ্বনাথ বিয়ে করে এই বাচ্চাটির জন্ম দেয়নি, তারপরে ওনার মধ্যে একটা আলাদা শান্তি বা হচ্ছিল। এরপর বিশ্বনাথের মা ওই বাচ্চাটার সাথে অনেক সময় পার করতে শুরু করে। এখন ওনার এমনটা মনে হচ্ছিল যে ওনার সকল পেরেশানি খতম হয়ে গেছে, কিন্তু তিনি কি আর জানতেন যে আসল সমস্যা এখনই শুরু হতে যাচ্ছে। হঠাৎ করে একদিন ওই বাচ্চাটার শরীরটা খারাপ হয়ে যায়। ওর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সাথে সাথে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিভিন্ন টেস্ট করার পরে জানা যায় এই বাচ্চাটার একটা রেয়ার অসুখ হয়েছে। ডাক্তাররা তখন জানায় যদি বাচ্চাটাকে বাঁচাতে হয় তাহলে ওর বোন ম্যারোটা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। ডোনার যে কেউই হতে পারে, কিন্তু যদি বাবা মায়ের থেকে নেওয়া হয় তাহলে সাকসেসের হার অনেক বেড়ে যায়। এই জন্য সর্বপ্রথম বিশ্বনাথের টেস্ট করানো হয় যে সে তার বাচ্চাকে বন মেরো দিতে পারবে কিনা। যখন টেস্টগুলো সম্পন্ন হয় তখন জানা যায় বিশ্বনাথের রক্তের গ্রুপ এবং বাকি সব কিছু সেই বাচ্চাটার সাথে খুব একটা ম্যাচ করছে না। তখন ডাক্তাররা ওকে বলে যদি এই বাচ্চাটার মাকে খুঁজে বের করা যায় তাহলে হয়তোবা তার বোন মেরো দিয়ে এই বাচ্চাটাকে বাঁচানোর চান্স অনেক গুণে বেড়ে যাবে। বিশ্বনাথের কাছে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। ডাক্তার সাফ সাফ ওকে বলে দেয় বাচ্চার মাকে খুঁজতেই হবে, কারণ ওনার সাহায্য থেকে এই বাচ্চাটার চিকিৎসা হতে পারে। এরপর থেকে বিশ্বনাথ সেই বাচ্চার মাকে খোঁজা শুরু করে দেয়। কিন্তু সমস্যা এটা ছিল যে যিনি ওই বাচ্চাটার মা ছিলেন তার আইডেন্টিটি জানত না বিশ্বনাথ, কারণ সে যে কোম্পানির থ্রুতে এই কাজটা করেছিল সেই কোম্পানি কোনোভাবেই তার ক্লায়েন্টের ডিটেলসগুলো দেয় না। তবে বিশ্বনাথ তো ছেড়ে দেওয়ার বান্দা নয়, তার কাছে টাকা পয়সা ও পাওয়ার কোনোটারই কমতি ছিল না। এজন্য অনেক খোঁজবাজ করার পরে সেই বাচ্চার মায়ের সম্পর্কে জানতে পারে বিশ্বনাথ। মেয়েটার নাম ছিল মেডি, সে আমেরিকাতে থাকত। পরদিনই বিশ্বনাথ চলে আসে আমেরিকাতে এবং মেডি নামের মেয়েটাকে খুঁজতে শুরু করে দেয়। সেখানে গিয়ে কিছুটা খোঁজবাজ করার পরে বিশ্বনাথ খুঁজে পায় মেডিকে, কিন্তু সেখানে গিয়ে যা দেখে এটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না বিশ্বনাথ। দেখতে পায় মেয়েটা একটা পার্টিতে এসেছিল এবং নেশা করে ধূত হয়ে পড়েছিল। এখানে বিশ্বনাথ আরও একটা শকিং ব্যাপার দেখতে পায় যে মেডির বয়স ছিল মাত্র 22 বছর। সে ভাবতে থাকে এই 22 বছরের মেয়েটা কেন আমার বাচ্চার মা হয়েছে। মেডি আসলে ছিল তামিলনাড়ুর বাসিন্দা। বিশ্বনাথ এটা বুঝে উঠতে পারছিল না যে ডাক্তাররা মেডিকে কেন চুজ করেছিল। এর পরপরই বিশ্বনাথ কল করে সেই ডাক্তারকে এবং জিজ্ঞাসা করে এটা সম্পর্কে। তখন ডাক্তারটা জানায় মেডি আমাদের কাছে এসেছিল সারোগেট মাদার হওয়ার জন্য, এই জন্য আমরা ওর বেশি কোনো সানবিনও করিনি। তবে এখন বিশ্বনাথের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা ছিল যে তার ছেলের জীবন বাঁচানো। এই জন্য সে চলে আসে মেয়েটার কাছে এবং তাকে বলতে থাকে আমার বাচ্চার অবস্থাটা খুবই খারাপ, ওর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। ডাক্তাররা বলেছে যদি বাচ্চার মা সেটা ডোনেট করে তাহলে বাচ্চার বাঁচার চান্স অনেক গুণে বেড়ে যাবে। বিশ্বনাথ বাচ্চা সম্পর্কিত সকল তথ্যই ম্যাডিকে দেয়, কিন্তু ম্যাডির ভিতরে সেই বাচ্চাটাকে নিয়ে কোনো রকমের কোনো ইমোশনই ছিল না। ম্যাডি তখন ওকে বলে আমার টাকার প্রয়োজন, আপনি যদি আমাকে $75,000 দেন আর সাথে যাওয়া আসার খরচ তাহলে আমি আপনার সাথে যেতে পারি। তখন বিশ্বনাথ ওর সকল শর্তে রাজি হয়ে যায় এবং ম্যাডিকে নিয়ে চলে আসে নিজের বাড়িতে। কিন্তু যখনই বিশ্বনাথের মা ম্যাডিকে দেখতে পায় তখন তিনি অনেক বড় মাপের একটা শক খেয়ে গিয়েছিলেন। হতবাক হয়ে তিনি জিজ্ঞাসা করেন এত ছোট একটা মেয়েকে দিয়ে তুমি বাচ্চাটা পয়দা করিয়েছিলে। এখানে আসার পরে ম্যাডি খুব অ্যাটিটিউডের সহিতই কথা বলছিল। এই ব্যাপারটা আবার বিশ্বনাথের মায়ের একদমই পছন্দ হয় না। এমনকি এই বাচ্চাটার সম্পর্কে সে বেশি একটা প্রশ্নও করছিল না। অন্য সকল ব্যাপার স্যাপার নিয়েই বারবার জিজ্ঞাসা করছিল ম্যাডি। এই বাচ্চাটাকে নিয়ে ম্যাডির আসলে কোনো রকমের কোনো ইমোশনই কাজ করতো না। প্রত্যেকবারই যখন সেই বাচ্চাটা কান্না করত তখন বিশ্বনাথের মাই তাকে সামাল দিত। এমনই একদিন বাচ্চাটা যখন কান্না করছিল ঠিক তখনই ম্যাডিও সেখানে চলে আসে এবং প্রথমবারের মতো সেই বাচ্চাটিকে কোলে তুলে নেয়। অল্প সময়ের মধ্যে সেই বাচ্চাটিকে হাসাতে সক্ষম হয় ম্যাডি। এই ব্যাপারটা দেখে হঠাৎ করেই বিশ্বনাথের মা ওকে জিজ্ঞেস করে এই বাচ্চাটা জন্ম দেওয়ার ফয়সালা তুমি কেন করেছিলে? এর পেছনে তো হয়তো বা কোনো একটা কাহিনী আছে, সেটা কি আমাকে বলা যাবে? তখন মেডি তার জীবনের গুরুত্বপূর্ণ একটা কাহিনী বলতে শুরু করে। যখন সে খুব ছোট ছিল তখনই ওর মা বাবার মৃত্যু হয়ে যায়। এরপর থেকে সে একটা অরফানেজে বড় হয়েছে। ওর কাছে পড়াশোনা করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা ছিল না।
পড়াশোনা করার জন্য সে একটা লোন নিয়েছিল, কিন্তু সময় পার হয়ে যাওয়ার পরেও সে টাকাটা যখন পরিশোধ করতে পারে না তখন সেটা সুদে আসলে অনেকগুলো টাকা হয়ে যায়। তার পরপরই সে জানতে পারে যদি সে সারোগেট মা হতে পারে তাহলে অনেক মোটা অঙ্কের টাকা পাবে। এই জন্য সেই কাজটা করার জন্য ফয়সালা করেছিল, আর এটা থেকে পাওয়া টাকা দিয়েই সেটার দেনা পাওনা শোধ করছিল এবং তার পড়াশোনাটাও কন্টিনিউ রেখে যাচ্ছিল। মেডির সাথে আরও বলে, এরপর থেকে আমি আমার জীবনে অনেক এগিয়ে গিয়েছিলাম। মেডির জীবনে এত সমস্যা থাকার পরেও তাকে দেখে একদমই বোঝা যেত না, ও সবসময়ই হাসি খুশি থাকারই চেষ্টা করত। আস্তে আস্তে মেডি এবং বিশ্বনাথের মায়ের মধ্যে অদ্ভুত একটা বন্ডিং শুরু হতে থাকে। যদিও ম্যাডি বিশ্বনাথের মাকে নাম ধরেই ডাকত, এজন্য তার কাছে মনে হচ্ছিল যে ম্যাডির অ্যাটিটিউড এখনও কম হয়নি। অন্যদিকে ম্যাডি তো আগে সবসময় শুধু টাকা পয়সার পেছনে দৌড়েছে, তবে এখন বিশ্বনাথের বাইরের এই লাক্সারি লাইফটা সে এনজয় করতে শুরু করেছিল। যদিও বিশ্বনাথ তাকে প্রথমেই বলে দিয়েছিল যে অপারেশন শেষ হওয়ার পরে কিন্তু তোমাকে এখান থেকে টাকা নিয়েই চলে যেতে হবে, এই জন্য তুমি এখানে বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট বানিও না, নাহলে তুমিই কিন্তু পরে পেরেশানির মধ্যে পড়ে যাবে। এর মধ্যেই মেডি খেয়াল করে দেখতে পায় বিশ্বনাথ তার আশেপাশে থাকা মানুষদেরকে অনেক সাহায্য করত। এগুলো দেখার পরে ম্যাডি এটা বুঝতে পারছিল যে বিশ্বনাথ আসলে ভালো মনের একজন মানুষ। এগুলোতে ওর উপরে একটু দুর্বল হতে শুরু করে দেয় ম্যাডি। দেখতে দেখতেই ওই বাচ্চাটার অপারেশনের সময় ঘনিয়ে আসে। কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায় অপারেশনটা। খুব ভালোভাবেই সেটা সাকসেসফুল হয়েছিল। অপারেশনটা সাকসেসফুল হওয়ার পরেও সেই বাচ্চাটাকে 2 সপ্তাহ পর্যন্ত এই হাসপাতালেই থাকতে হবে। এই 2 সপ্তাহের মধ্যে মেডি এবং সেই বাচ্চাটার খুব ভালোভাবেই দেখাশোনা করা হয়। বিশ্বনাথের মা দুজনেরই পুরোপুরি খেয়াল রেখেছিল। ম্যাডির জন্য এই এক্সপিরিয়েন্সটা ছিল একদমই আলাদা এবং নতুন। ছোটবেলা থেকেই ম্যাডির মাথার ওপরে তার বাবা মার ছায়া ছিল না, কেউ ওকে এতটা ভালোবাসা দিয়ে কোনোদিনও আদর যত্নে রাখেনি। এটাতে ম্যাডি বুঝতে পারছিল যে প্রথমবারের মতো কেউ তাকে পরিবারের মতো টেক কেয়ার করছে, আর এইগুলো সম্ভব ছিল সেই বাচ্চাটার জন্য। অন্যদিকে দেখা যায় বিশ্বনাথ প্রত্যেক দিনই রাত্রেবেলাতে সেই হাসপাতালে যেত। নিজের ছেলেকে নিয়ে সে অনেক বেশি চিন্তাভাবনা করত। পুরো রাত সেই বাচ্চাটার আশেপাশেই ঘোরাঘুরি করত বিশ্বনাথ। নিজের ছেলেকে এভাবে যত্ন করতে দেখে মেডিও এর ওপরে খানিকটা প্রভাবিত হতে থাকে। মেডি তখন বিশ্বনাথকে বলে, এখানে তো প্রথমে আমি কিছু টাকার জন্য এসেছিলাম, কিন্তু এখন অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে, টাকা আমার কাছে এখন আর কিছুই মনে হচ্ছে না। ম্যাডি তখন সাথে আরও বলে, আমি যখনই আপনার মা এবং বাচ্চাটাকে দেখি তখনই আমার আলাদা একটা শান্তি অনুভূত হয়, নিজের একটা পরিবার করার আকাঙ্ক্ষা জাগে। সে এটা মেনে নিয়েছিল যে প্রথমে তো শুধু টাকার জন্য এই অপারেশনটা করাতে সে রাজি হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এখন তার মধ্যে একটা মায়ের মতো ইমোশন চলে এসেছে। তখন বিশ্বনাথকে বলে, তুমি একদমই চিন্তা করো না, যতদিন পর্যন্ত তুমি এখানে আছো ততদিন পর্যন্ত আমি তোমার ফুল টেক কেয়ার করার দায়িত্ব নেব, তোমাকে সবসময় আমি সেফ রাখবো। বিশ্বনাথের মধ্যে এমন কথা শুনে ম্যাডির চোখের মুখে খুশির ছাপ দেখতে পাওয়া যায়। ছোটবেলা থেকেই ম্যাডি এমন কোনো আদরই পায়নি, এজন্য সে চাইছিল যে তাকেও কেউ একজন এভাবে পাগলের মতো ভালোবাসুক। সে তো তার চিন্তার মতোই একটা পরিবার পেয়ে গিয়েছিল। তবে ওর মনে এখন একটা প্রশ্ন ছিল, আসলে এত ভালো একটা মানুষ তাহলে কিভাবে না বিয়ে করে এতদিনও আছে সে সারোগেট মাদারের থেকে কেন বেবিটা পয়দা করিয়েছিল? এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করার পরে বিশ্বনাথের মায়ের কাছে সেটা প্রশ্ন করেই বসে ম্যাডি। তখন বিশ্বনাথের মা তার ছেলের পুরনো অতীতের সম্পর্কে বলতে শুরু করেন। তিনি বলতে থাকেন, বিশ্বনাথ ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করেছে। সে সবচাইতে বেশি কষ্ট পেয়েছিল নিজের বাবার জন্য। যখন বিশ্বনাথ ছোট ছিল তখন তার বাবা একটা দ্বিতীয় বিয়ে করে নেয়। এই ব্যাপারটাতে বিশ্বনাথ অনেক বেশি কষ্ট পেয়ে গিয়েছিল। সে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, বাবা আপনি এমনটা কেন করছেন? তিনি তখন বলতে থাকেন, তোমার মায়ের জন্য আমার কাছে ভালোবাসা যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে। এই কথাটা শুনে বিশ্বনাথ তার বাবাকে বলে, আপনি তো আমাকে শিখিয়েছিলেন যে কোনো জিনিস যদি ভেঙে যায় তাহলে সেটা রিপেয়ার করে আবারও ব্যবহার করার চেষ্টা করার জন্য। তাহলে মার জন্য আপনার ভালোবাসা যদি শেষ হয়ে যেয়েই থাকে তাহলে সেটা আপনি ব্যাক আনার চেষ্টা কেন করেননি? তখন বাবা ওকে বোঝায় যে ওটা তো কোনো জিনিস ছিল, আর এটা হচ্ছে ভালোবাসা। যখন তুমি বড় হয়ে যাবে আর তুমি বিয়ে করবে তখন তুমি এই ব্যাপারগুলো বুঝতে পারবে। হয়তোবা এমনটা হতে পারে যে একদিন তোমার বউয়ের ওপর থেকে তোমার ভালোবাসাটা কমে যাবে, তুমিও হয়তোবা অন্য কোনো মেয়ের ভালোবাসতে শুরু করতে পারো। বাবার মুখে এমন কথা শুনে বিশ্বনাথের মনে মেয়েদেরকে নিয়ে একটা আজব চিন্তাধারা শুরু হয়ে যায়। বাবাকে সে তখন জানায়, আপনি যে ভুলটা করেছেন সেটা শুধু আপনিই করতে পারেন, আমি এই ভুলটা কখনোই করব না, এমনকি আমি তো বিয়েই করব না।
বিশ্বনাথের ছোটবেলাতে নেওয়া এই সিদ্ধান্তটা এখন পর্যন্ত বদলি হয়নি। 40 বছর পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি। বিশ্বনাথের মা ম্যাডিকে এই পুরো কাহিনীটা বলছিল। উনার মুখে এই কাহিনীটা শুনে বিশ্বনাথের ওপর খানিকটা ভালো লাগা শুরু হয়ে যায় ম্যাডির। এরপর হঠাৎ করেই ওরা দুজনে একটা হোটেলে যায় খাবার খাওয়ার জন্য। যখন ম্যাডি খাবারের জন্য অপেক্ষা করছিল তখন একটা লোক এসে তাকে ধাক্কা মেরে দেয়। তার সাথে যদি অনেকগুলো মানুষ ছিল, কিন্তু তারপরেও ম্যাডি একটুকুও ভয় পায় না আর নিজের মধ্যাঙ্গুলি দেখিয়ে দেয় ওনাকে। এর পরপরই লোকটা রাগান্বিত হয়ে ম্যাডিকে বাইরে নিয়ে যায় এবং ওকে গালমন্দ করতে শুরু করে দেয়, এমনকি ওর গলাটাও চেপে ধরে। তবে যখন এই ব্যাপারটা সম্পর্কে বিশ্বনাথ জানতে পারে তখন তো অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল। ওর মাথার সকল তারই যেন ছিঁড়ে যায়। সে গিয়েই ওই লোকটাকে অনেক বাজেভাবে মারতে শুরু করে দেয়। তার পরপরই জানা যায় এটা আসলে এই রেস্টুরেন্টের মালিকের ছেলে। তখন সাথে সাথে বিশ্বনাথ ওকে বলে, মেডিকে তোর বাইরে বের করার সাহস হয়েছে কারণ তুই এই রেস্টুরেন্টের মালিকের ছেলে। এখন এই পুরো রেস্টুরেন্টটাকে আমি কিনে দেখাবো। বিশ্বনাথ এই পুরো রেস্টুরেন্টটাকে কিনতে যাবে ঠিক তখনই বুঝতে পারে ছেলেটা তার ভুল বুঝতে পেরেছে। এর পরপরই দেখা যায় ম্যাডি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। সে তো এখানে শুধু এসেছিল কন্ট্রাক্টের টাকা পাওয়ার জন্য, কিন্তু এখন তার ছেলের জন্য তার ভালোবাসাটা বাড়ছিল। এমন একটা মানুষকে সে তার জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছিল যাকে যদি সে নিজের করে পায় তাহলে সে তাকে খুব বেশি ভালোবাসবে আর সারা জীবন তার কাছে আগলে রাখবে। এজন্য বিশ্বনাথকে সে তার ফিউচার পার্টনার হিসেবে মনে করতে শুরু করে। এজন্য সে এটা মনে করে নিয়েই ছিল যে এই পরিবারটাকে ছেড়ে সে কোথাও যাবে না। কিন্তু বিশ্বনাথ তাকে বারবারই একই কথাই বোঝাচ্ছিল, এই বাচ্চা এবং আমার সাথে বেশি অ্যাটাচ হইও না, কারণ একদিন তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আর যখন তুমি চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে তখন তুমি অনেক দুঃখ পাবে যদি আমাদের সঙ্গে তোমার অ্যাটাচমেন্ট থাকে। এখন যেহেতু বাচ্চাটার অপারেশনটা সাকসেসফুল হয়েছিল এজন্য ম্যাডির এই দেশে আসাটাও পূর্ণতা পেয়েছিল, আর এখানে থাকার আর তোর কোনো কারণই ছিল না। এজন্য এখন এখান থেকে তার চলে যেতে হবে। কিন্তু ম্যাডি কোনোভাবেই এই ঘরটা ছাড়তে চাইছিল না, আর সে এটা চাইছিল যে যে কোনো মূল্যে এই পরিবারের সাথে সারা জীবন যেন সে থেকে যেতে পারে। এজন্যই বিশ্বনাথের মাকে তার কাছে ডেকে দেয়। তাকে ম্যাডি সম্পূর্ণ সত্য কথা বলে দেয় যে সে বিশ্বনাথকে ভালোবাসতে শুরু করেছে এবং সে এই বাড়িটাতেই থাকতে চায়। এই কথাটা শোনার পরে তো বিশ্বনাথের মায়ের খুশি যেন আর ধরছিলই না। তখন মা খুশি মনে চলে যায় বিশ্বনাথের কাছে আর ওনাকে বলে, মেডি এই বাড়ির থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সে তোকে ভালোবেসে ফেলেছে। এখন ওকে আমাদের সাথেই আমি রাখতে চাই। কিন্তু বিশ্বনাথ এই ব্যাপারটা একদমই ভালোভাবে নেয় না। সাথে বলতে থাকে, ওর বয়স কত আর আমার বয়স কত? আমার বয়স 40 বছর আর ওর বয়স মাত্র 22 বছর। আমাদের মধ্যে অনেক বড় মাপের একটা এজ গ্যাপ রয়েছে। যদি আমরা একসাথে থাকি তাহলে অনেক ঝামেলায় পড়তে হতে পারে। এজন্য ওর সাথে আমি কোনোভাবেই থাকতে পারবো না। মা অনেক কিছু বলার পরেও বিশ্বনাথ কোনোভাবেই এই সম্পর্কটার জন্য রেডি হয় না। তার পরপরই সে ম্যাডিকে নিজেই এয়ারপোর্টে রাখতে যায়। ওকে এয়ারপোর্টে রেখেই চলে আসে বাড়িতে। এখন থেকে ম্যাডি আর এই পরিবারের সাথে কখনো দেখা করতে পারবে না, আর তার ছেলেকেও সে আদর করতে পারবে না। তবে পরদিন সকালবেলাতেই মিডিয়াতে এমন একটা খবর প্রচারিত হয় যেটাতে সবাই তো হতবাক হয়ে গিয়েছিল। জানা যায় বিশ্বনাথের বাড়ির বাইরে প্রোটেস্ট করছে মেডি। সে এখানে বলতে থাকে, এই বাচ্চাটার সারোগেট মা আমি। এখন আমি আমার বাচ্চাটার সাথে দেখা করতে চাই, কিন্তু এখন আমাকে আমার ছেলের সাথে দেখা করতেও দিচ্ছে না এরা। এমনকি সে বিশ্বনাথের বিরুদ্ধে একটা কেসও করতে চায়। সাথে সে এটা জিদ করে বসেছিল যে তার ছেলেকে তার নিজের কাছে রেখেই তারপরেই সে দম নেবে। আসলে তো তার মনের মধ্যে বিশ্বনাথের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগই ছিল না। সে মনে মনে ভাবছিল হয়তোবা সে যদি এসব কিছু করে তাহলে বিশ্বনাথের সাথে সে থাকতে পারবে। এরপর দেখতে দেখতে ওদের দুজনের ভেতরের মামলাটা কোর্টে গিয়ে পৌঁছায়। কোর্টের সিচুয়েশনটা অনেক কমপ্লিকেটেড ছিল। বিশ্বনাথ তখন কোর্ট রুমের মধ্যে বলতে থাকে, যেহেতু মেডি সারোগেট মাদার, এর জন্য ছেলের প্রতি তার কোনো অধিকারই নেই। আমাদের দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয়েছিল যে বাচ্চার জন্মের পরে ম্যাডি সেই বাচ্চাটার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। তবে ম্যাডিও তো পিছু হাঁটার বান্দা নয়। সে তখন বলতে থাকে, ওই অ্যাগ্রিমেন্টটা তো সাইন করা হয়েছিল আমেরিকাতে, ইন্ডিয়াতে নয়। এজন্য সেখানকার একটা করা অ্যাগ্রিমেন্ট কোনোভাবেই এখানে মানানসই নয়। এর পরপরই ম্যাডি আরও একটা পয়েন্ট উঠায়, আমি মেনে নিলাম যে এই বাচ্চাটা বিশ্বনাথের আর আমার এর সাথে দেখা করার কোনো রাইটস নেই, কিন্তু ওর এই বয়সে একটা মাকে ছাড়া সে বাচ্চাটাকে কোনোভাবে কি লালন পালন করতে পারবে? সে তো একজন বড় মাপের বিজনেসম্যান। সকালবেলাতে বাড়ি থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় আর অনেক রাত্রেবেলাতে বাড়িতে ফিরে আসে। সে নিজের বাচ্চাকে ঠিকঠাকভাবে কেয়ার করতে পারবে বলে তো আমার মনে হয় না। বিশ্বনাথ অবশ্য তখন বলে,
আমার ঘরে অনেকগুলো কাজের লোক আছে, সাথে আমার মা তো আছেই। ওরা সবাই মিলে খুব সুন্দরভাবে এই বাচ্চাটার খেয়াল রাখতে পারবে। তখন ম্যাডি জানায়, সার্ভেন্ট এবং বাকি লোকেরা মিলেও বাচ্চাটার সম্পূর্ণভাবে খেয়াল রাখতে পারবে না, কারণ একটা মায়ের জায়গা কেউ নিতে পারে না। আর বাচ্চার বাজে সময়ে ওকে সামলাতে পারে একমাত্র তার মাই। শেষে দুজনের বক্তব্য শুনে জাজ তার ফয়সালা দেয়। বিশ্বনাথকে তখন বলতে থাকে, আপনি বলছেন যে আপনার বাচ্চা আপনি ঠিকঠাকভাবে দেখাশোনা করতে পারবেন, এজন্য আগামী 6 মাস বাচ্চাটাকে আপনার কাছে রাখুন এবং পুরো রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। যদি এই 6 মাস আপনি বাচ্চাটাকে ভালো করে লালন পালন করতে পারেন, তাহলে কোর্ট মনে করে নেবে যে আপনি এটার যোগ্য। আর এই 6 মাস বিশ্বনাথের উপরে নজর রাখার জন্য একটা স্পেশাল টিমও বানানো হয়। এরা মাঝে মধ্যে এটা চেক করে দেখবে যে বিশ্বনাথ তার বাচ্চাটার কেয়ার কতটা করে। সেই রিপোর্টটা দেওয়া হবে জাজকে। যদি রিপোর্টটা পজিটিভ থাকে তাহলে বাচ্চাকে একেবারে দিয়ে দেওয়া হবে বিশ্বনাথকে। তবে যদি রিপোর্টটা নেগেটিভ আসে তাহলে বাচ্চার কাস্টাডি মেডিকে দিয়ে দেওয়া হবে। এখন বিশ্বনাথের কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, এজন্য সে তার ব্যবসায়িক কাজগুলো একদম ছেড়েই দিয়েছিল। নিজেই বাচ্চাটার পুরোপুরি রেসপন্সিবিলিটি নিতে শুরু করে দেয়, এমনকি বাচ্চাটার ডাইপার পর্যন্ত সে নিজেই বদলে দিত। তবে বিশ্বনাথ ছোটবেলা থেকেই অনেক হাইজিন মেনটেন করা একজন মানুষ, এজন্য সে ডাইপার বদলানোর সময় হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে সেটা করত। এমনকি সে যখন অন্য কাজগুলো করত তখনও ঠিক এভাবেই করত। দেখে এমনটা মনে হচ্ছে সে যেন বড় মাপের একটা অপারেশন করতে যাচ্ছে। স্পেশাল টিম যখন এই ব্যাপারগুলো দেখতে পায় তখন তারা একদমই হয়রান হয়ে গিয়েছিল। তখন এসোকে বলতে থাকে, এই বাচ্চাটা তো আপনারই, তাই না? এটা আপনি কোনো অপারেশন করছেন না যে এত সেফটি আপনাকে নিতে হবে। এইসব কিছু পরে আপনি বাচ্চাটার টেক কেয়ার কীভাবে করবেন ঠিকঠাকভাবে? সাথে কোর্ট আরও একটা ফয়সালা দিয়েছিল সেদিন, এই 6 মাস মেডিও তাদের সাথে থাকবে এবং বাচ্চাটার টেক কেয়ার করবে। স্পেশাল টিম এটা দেখবে যে বাচ্চাটার বেশি টেক কেয়ার কে করছে। মেডি তো এই সুযোগের অপেক্ষায় ছিল, আর সে বিশ্বনাথের মায়ের সঙ্গে যোগ দিয়েছিল। বিশ্বনাথের মাও তো এটাই চাইছিল যে মেডিকে যেন বিয়ে করে নেয় বিশ্বনাথ। এজন্য ওরা দুজনে মিলে প্রতিনিয়তই বিশ্বনাথকে জ্বালাতন করত। ওর মা ওকে বারবারই বলতো মেডিকে বিয়ে করে নেওয়ার কথা, কিন্তু এখানে বিশ্বনাথ একদমই রেডি ছিল না। দেখা যায় বিশ্বনাথের বাবার দ্বিতীয় বউ মাঝে মধ্যে বিশ্বনাথের মায়ের সঙ্গে দেখা করতে আসতো। যদিও বিশ্বনাথের বাবার ছিল এটা দ্বিতীয় বউ, তারপরেও এখন আর বিশ্বনাথের মায়ের মনে তার জন্য সেই ঘৃণাটা আর নেই। ওকেও এখন তার পরিবারের অংশই মনে করতে শুরু করেছে। তবে নিজের বাবার দ্বিতীয় বউকে কোনোভাবেই পছন্দ হয় না বিশ্বনাথের কাছে। এর মধ্যেই একদিন হঠাৎ করেই এই বিশ্বনাথের দ্বিতীয় মা তার মেয়ের বিয়ের ইনভিটেশন নিয়ে চলে আসে বিশ্বনাথদের কাছে। বিশ্বনাথ এবং তার মাকে বিয়েতে আসার জন্য নেমন্তন্ন দেয়। তখন বিশ্বনাথের মা ওনাকে এটা এনশিওর করে যে এটা তো আমাদের পরিবারেরই বিয়ে, তো বিয়ের যত খরচ হবে সেটা বিশ্বনাথই দেবে। সাথে তিনি বিশ্বনাথকে বলে, তোর বোনের বিয়ের যত গহনা লাগবে সব টাকা কিন্তু তোরই দিতে হবে। সেও তো তোর বাবার মেয়ে, মানে তোর বোন, এজন্য রেসপন্সিবিলিটি এখন থেকে তোকেই নিতে হবে। বিশ্বনাথ তখন তার মায়ের কথাতে একমত হয় আর বলে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন, আমি কোনো বাধা দেব না। এর মধ্যেই দেখা যায় স্পেশাল টিম ওদের ঘরে এসে পৌঁছে গেছে। ওরা এটা চেক করতে গিয়েছিল যে বিশ্বনাথ আসলেই তার বাচ্চাটার টেক কেয়ার কেমনটা করে। স্পেশাল টিমকে দেখেই বিশ্বনাথ আবার এক্সট্রা কেয়ার করতে শুরু করে দেয় তার বাচ্চাটার। কিন্তু আসলে অনেক কয়দিন ধরেই ম্যাডি এই বাচ্চাটাকে সামলাচ্ছিল। এই ব্যাপারটা নিয়ে ওদের দুজনের মধ্যে খানিকটা বাকবিতণ্ডা শুরু হয় এবং ম্যাডি তখন বিশ্বনাথের মাকে গিয়ে বলে, দেখেন না আম্মা, এই কদিন ধরে তো বাচ্চাটার দেখাশোনা আমিই করছি, কিন্তু এখন আপনার ছেলে বলছে যে সে নাকি করেছে। এগুলো বলতে বলতে ওনাকে বারবারই মা বলে ডাকছিল ম্যাডি। এই ব্যাপারটা আবার খুব সুন্দর লাগে বিশ্বনাথের মায়ের কাছে এবং তিনি অনেক খুশি হয়ে যান। তার কাছে এমনটা মনে হয়েছিল যে এই ঘরের বউ যদি কেউ হয় তাহলে ম্যাডি হবে। তখন তিনি বলতে থাকেন, আমি সবসময় একটা কথা চিন্তা করতাম যে আমার ছেলের দেখাশোনা কে করবে আমি মারা যাওয়ার পরে, কিন্তু তোমাকে দেখার পরে আমি এটা বুঝে গেছি যে আমি চলে যাওয়ার পরেও ভালো মনের একজন মানুষের দেখাশোনা করবে। কিন্তু ওই রাতের বেলাতেই এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যেটার কল্পনাও কেউ করেনি। পুরো পরিবারের খুশি এক মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায়। বিশ্বনাথের মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। বিশ্বনাথের জন্য এই ব্যাপারটা সহ্য করা কোনোভাবেই সহজ ছিল না। যে মা ওকে ছোটবেলা থেকে পেলে পুষে বড় করেছিল, হঠাৎ করেই তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এজন্য কোনোভাবেই এই ব্যাপারটা মেনে নিতে পারছিল না বিশ্বনাথ। এরপর মায়ের অন্তিম সংস্কারটা সম্পন্ন করা হয়। তার পরপরই দেখা যায় ওর সৎমা ওর সাথে দেখা করতে আসে। তিনি তখন বলতে থাকেন, আমার মেয়ের বিয়েটা আমি কিছুদিন এগিয়ে দিয়েছি,
কারণ তোমার মা এই বিয়েটাতে নিজের হাতে করতে চেয়েছিলেন। এখন তো তিনি আর এই পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু বিশ্বনাথের তার মায়ের ইচ্ছার কথাটা মনে পড়ে, আর সে বলতে থাকে, মা সবসময় এই বিয়ের কথা বলতো আমাকে, আপনি একদমই চিন্তা করবেন না, এই বিয়েটা আমি নিজের হাতেই করাবো এবং সময় মতোই করাবো। যে ঘরে বাজে সময় এসেছে সেই ঘরে ভালো সময় আমি নিয়ে আসবো। বিয়ের সব কিছু আপনারা শুরু করুন, বাকিটা আমি ঠিক সামলে নেব। এর পরপরই ওর সৎমা তার মেয়ের বিয়ের কার্যক্রম শুরু করে দেয়। বিশ্বনাথের মা এটা চাইছিল যে ওর পুরো পরিবার যেন একসাথে থাকে। এই জন্য বিশ্বনাথের কাঁধেই এই বিয়েটার সকল দায়িত্ব দিয়ে দেওয়া হয়। বিয়ের সব কিছুই শুরু হয়ে গিয়েছিল। তবে হঠাৎ করে যখন বরের চাচা জানতে পারে যে এটা হচ্ছে বিশ্বনাথের বাবার দ্বিতীয় বউয়ের বিয়ে, তখন তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে যান। এই বিয়েটা কোনোভাবেই তিনি মেনে নিতে পারছিলেন না। বরের এই চাচার কথা আবার পরিবারের সবাই খুব ভালোভাবেই মেনে নিত। এই জন্য তিনি যখন বিরোধিতা করতে শুরু করেন, তখন সবাই ওনার কথাটা মেনে নেয় আর বিয়েটাতে ঝামেলা শুরু হয়ে যায়। এই ব্যাপারটা যখন কনে জানতে পারে, তখন সে খুবই দুঃখী হয়ে গিয়েছিল। বিশ্বনাথ তখন কেউকে অনেক করে বোঝায়, কারণ সে তো তার ছোট বোন ছিল। তখন ওর বোনের মনে থাকা সকল কষ্টের কথা বাহিরে বেরিয়ে আসে। সে বলতে থাকে, আপনি এত বছর ধরে আমাকে এবং আমার মাকে ঘৃণা করে এসেছেন। যদিও আমি আপনার বাবার দ্বিতীয় বউয়ের মেয়ে, কিন্তু বাবাও তো আমাকে খুবই ভালোবাসতেন। তবে আমি সবসময় চাইতাম যে আমার বড় ভাইও আমাকে ততটাই ভালোবাসুক। আপনার সেই আদর পাওয়ার জন্য আমি ছোটবেলা থেকে কতই না অপেক্ষা করেছি, কিন্তু আপনার এই রাগের জন্য আমি ছোটবেলা থেকে একা একাই বড় হয়েছি। আমি এবং আমার মা অনেক বাজেভাবেই আমাদের দিন কাটত। এই কথাগুলো শোনার পরে বিশ্বনাথ এটা বুঝতে পারছিল যে তার জীবনে শুধু কষ্টই ছিল না, তার সৎমা এবং বোনের জীবনেও ছিল অনেক কষ্ট। সে বুঝতে পারছিল যে এখন পর্যন্ত সমাজ সে মেয়েটিকে শুধু তার বাবার দ্বিতীয় বউয়ের মেয়ে হিসেবেই দেখে আসতেছে। এমনকি দাদা দাদিও তার সাথে দেখা করতে আসেনি কোনোদিন। এ পর্যায়ে বিশ্বনাথ তার বোনকে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব। সবার প্রথমে সে চলে আসে দাদা দাদির বাড়িতে, আর ওদেরকে গিয়ে প্রথমেই সে বলতে থাকে, আপনার ছেলে দ্বিতীয় বিয়ে করেছিল, তার মানে ওরা তো আপনাদের আত্মীয় হচ্ছে, তাই না? এই জন্য আপনার নাতনির বিয়েতে আপনি কিন্তু অবশ্যই আসবেন, আর যদি না আসেন তাহলে কিন্তু খবর আছে। এখন এই বিয়েটা হওয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল বরের চাচাকে মানানো। তখন বিশ্বনাথ বরের চাচার কাছে গিয়ে বলে, চাচা আপনি এমনটা কেন করছেন? আপনি কেন এমনটা করছেন যে সে আমার বাবার দ্বিতীয় বউয়ের মেয়ে? আপনি দয়া করে ভুল বুঝবেন না, সেও আমাদের এই পরিবারেরই একটা অংশ। আর সবচাইতে বড় কথা হচ্ছে সে আমার ছোট বোন। যদি ওর বিয়ে যদি হয় তাহলে আমারও হবে। বিশ্বনাথ তখন ওকে বোঝানোর চেষ্টা করতে থাকে, তবে এটা ছিল দুজন মানুষের জীবনের প্রশ্ন। বিশ্বনাথের মুখে এসব কথা শুনে মেনে যায় বরের চাচা। এরপর সকল পেরেশানি শেষ করে বিয়েটা খুব ধুমধামভাবেই করানো হয়। তবে এই ঘটনাটা ঘটার পরে বিশ্বনাথ তার নিজের জীবন সম্পর্কে ভাবতে শুরু করেছিল। সে এটা বুঝতে পারছিল যে তার জীবনে সে অনেক কিছুই হারিয়েছে। তার মা তাকে শিখিয়েছিল যে পরিবারের রক্তের সম্পর্কের মাধ্যমে হয় না। যদিও কেউ দ্বিতীয় বিয়ে করে পরিবারের সাথে যোগ হয়, তারপরেও তারা পরিবারেরই একটা অংশ। তখন বিশ্বনাথ বুঝতে পারছিল যে ভুলটা তার চিন্তাধারার মধ্যে ছিল। সে কেন এটা আগে বুঝতে পারেনি। মেরি যেদিন থেকে এই ঘরে এসেছে সেদিন থেকে ওর জীবনটা একদম পাল্টাতে শুরু করেছে। বিশ্বনাথের বোনের বিয়েটা তো শেষ হয়ে গেছে, কিন্তু এখনও মেরির মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে যে কোনো মূল্যে বিশ্বনাথকে বিয়ে করতে চায়। সে এই কথাটা অনেকবার বিশ্বনাথকে বলেছিল, কিন্তু সে জানায়, আমাদের দুজনের মধ্যকার এজ গ্যাপটা অনেক বেশি বড়। তুমি তো এখন পড়াশোনা করছো, আর যদি বিয়েটা করে নাও তাহলে হয়তোবা এমন একটা সময় আসবে যখন আমি আর তোমাকে সাপোর্ট করতে পারবো না। আমার বয়স 60 বছর হবে আর তোমার বয়স হবে তখন 42 বছর। সেই সময় তোমার মনে হবে তুমি পুরো দুনিয়াটা ট্রাভেল করো এবং নতুন নতুন জিনিস দেখো, কিন্তু হয়তোবা ওই সময়টাতে আমার শরীর আর ওই পরিমাণ শক্তি থাকবে না। এজন্য হয়তোবা সামনে গিয়ে আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য এটাই ভালো হবে যে আমরা দুজনেই আমাদের ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করে দিই, শুরুতেই যেন কোনো ঝামেলা না হয়। বাবা মেরিকে আরও বলে, সর্বপ্রথম তোমার পড়াশোনা তুমি শেষ করে নাও। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে ভবিষ্যতে গিয়ে তোমার কারো উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। মেয়েটি তখন ওর কথা মেনে নেয় এবং বলে, ঠিক আছে, আমি আমার পড়াশোনা শেষ করব, তবে আমার পড়াশোনা শেষ হওয়ার পরে কি তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে? বিশ্বনাথ তখন জানায়, পরেটা পরে দেখা যাবে, তবে আমি তোমাকে ওয়াদা করতে পারবো না। তারপরেই বিশ্বনাথ আবারও মেডিকে নিয়ে যায় এয়ারপোর্টে আর তাকে আমেরিকা পাঠিয়ে দেয়, যেন মেডি তার পড়াশোনাটা শেষ করতে পারে। পড়াশোনার যে খরচটা হবে সেটাও এখন থেকে বিশ্বনাথই বহন করবে।
কারণ বিশ্বনাথ আগেই ওকে এটা বলেছিল যে যতদিন পর্যন্ত ওরা সাথে আছে ততদিন পর্যন্ত মেডির সকল প্রয়োজন বিশ্বনাথই নাকি দেখবে। এভাবে পার হয়ে যায় কয়েকটি বছর। মেডি তার পড়াশোনা শেষ করে ফেলেছে। এখন ওই ছোট্ট বাচ্চাটাও 5 বছর বয়সী হয়ে গেছে। নিজের পড়াশোনা শেষ করার পরপরই মেডি চলে আসে বিশ্বনাথের কাছে। আর এসে আবারও ওই প্রশ্নটাই করে বিশ্বনাথকে। তাকে এসে জিজ্ঞাসা করে, আমার পড়াশোনা তো প্রায় শেষ, এখন কি আমরা বিয়েটা করতে পারি? তবে বিশ্বনাথ বিয়ের কথাটা পাশে রেখে ওকে জানায়, আমি চেন্নাইতে একটা হাসপাতাল খুলব, আমি চাই ওই হাসপাতালটা তুমি সামলাও। ঠিক তখনই ওদের বাচ্চাটা এমন একটা কথা বলে ওঠে যেটা ম্যাডি এবং বিশ্বনাথ কারোরই ইন্টেনশন ছিল না। বাচ্চাটা তখন বলে ওঠে, যেহেতু বাবা তোমাকে চেনে আর হাসপাতালটাও তোমাকে সামলাতে বলছে, তার মানে তিনি সারা জীবনের জন্য তোমাকে কাছে চাইছে। তখন ম্যাডিও বুঝতে পারছিল যে বিশ্বনাথ যদিও মুখে বিয়ের জন্য রাজি হয়নি, তারপরে ওর অ্যাকশনের মাধ্যমে সাফ সাফ বোঝা যাচ্ছিল যে ম্যাডির ভালোবাসাটাকে বিশ্বনাথ অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন এই পুরো পরিবার একসাথে থাকতে যাচ্ছে। যদিও বিশ্বনাথ এবং ম্যাডির মধ্যকার বয়সের পার্থক্য 20 বছরের মতো ছিল, কিন্তু ওদের মনের মধ্যে কোনো গ্যাপই ছিল না। ওরা দুজনে একে অপরকে খুব ভালোভাবেই বুঝতো, আর ওদের দুজনের বন্ডিংও ছিল খুব ভালো। এই জন্য এত বছরের অপেক্ষার পরে দুজনে দুজনের ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নেয় আর একে অপরের সাথে জীবনটা কাটানোর ফয়সালা করে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।